$25 আর্ন করছিলাম, মানে আমার লাইফের ফার্স্ট আর্নিং হলো $25 দিয়ে শুরু হয়েছিল। আর তখন ডলারের রেট ছিল মনে হয় 85 বা এরকম কিছু একটা ছিল। মানে উদ্যোক্তা হয়েছি আসলে নিজের জন্য না, এই যে যারা আসে তাদের তাদের আমি চাইছি যে কোন একটা প্লেসে নিয়ে যাওয়ার জন্য, যে আমিও তাদের সাথে আগাই, তারাও আমার সঙ্গে আগাক, একটা মানে কো রিলেশনের তোমার এই মাধ্যমে। আমি টোটাল দেখলাম যে 3টা ম্যানেজার নিবে, 3টা পোস্ট ফাঁকা আছে। তো একটা হলো চায়না থেকে নিয়োগ হলো একটা মেয়ে, ফিলিপাইন থেকে একটা নিয়োগ হলো মেয়ে। ওদের ইংলিশ লেভেল প্রচন্ড হাই, মানে ওদের প্রচন্ড হাই বলতে প্রচন্ডই হাই, মানে ওরা যে ফর্মাল ভাষাতে কথা বলে এটা কল্পনার বাইরে। তো আমি সেভাবে থাকতে লাগলাম, আমি বুঝলাম না যে হবে কি হবে না। শেষ পর্যন্ত আমার হয়ে গেল। আমি কেন কন্টিনিউ করতে পারছি, ফার্স্ট অফ অল আমি কিন্তু আর্নিং এর জন্য যাইনি, আমার ভালো লাগতো গ্রাফিক ডিজাইন, টেক রিলেটেড যে কোনো জিনিসই ভালো লাগতো। তো আমি শিখার জন্য গেছিলাম, যে শিখি, যে জিনিসটা, একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটা আপনার ভালো লাগবে ওইটা যদি আপনি ডেভেলপমেন্ট করেন না, এমনি এমনি কিন্তু আর্নিং আপনার আসবে ওখান থেকে। আসসালামু আলাইকুম। আজকের এই ডিজি পডকাস্টের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন মারুফ। আচ্ছা মারুফ, আশা করি ভালো আছো। আমরা তোমার একটু গল্প শুনবো। আমার দেখা উত্তরবঙ্গে রাজশাহীর অন্যতম একজন সফল ফ্রিল্যান্সার, ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার ছিল, এখন যদি উদ্যোক্তা। এইটার শুরুটা কিভাবে হলো? আসসালামু আলাইকুম ভাই। ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ আজকে এখানে উপস্থিত থেকে খুব ভালো লাগছে। আসলে শুরুটা হয়েছিল, ধরেন যে ফার্স্টের দিকে আমি ফার্স্ট থেকে একটু টেকনোলজি নিয়ে অনেক ঘাটাঘাটি করতাম, খুব ইন্টারেস্টেড ছিলাম। ল্যাপটপ নিয়েছিলাম একটা। তো ল্যাপটপ নেওয়ার পর যখন আমি ধরেন গেম খেললাম ল্যাপটপে অনেক দিন, মুভি দেখলাম, একসময় আমার কাছে মনে হওয়া শুরু করলো যে আমি যে ল্যাপটপটা কিনলাম এটা তো ওয়েস্ট মনে হচ্ছে এখন। মানে এগুলোর জন্য আমি ল্যাপটপ কিনলাম, কেমন একটা ওয়েস্ট ওয়েস্ট একটা ভাব লাগছে। তো আমি বললাম যে আচ্ছা দেখা যাক কি করা যায়, অনলাইন থেকে কোনোভাবে আর্ন করা যায় কিনা। তো আমি খোঁজা শুরু করলাম, বিভিন্ন জিনিস দেখলাম, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। তো এগুলো আমি কিছুই বুঝতে পারলাম না, যেগুলো কোথায় ট্রেনিং নিব, কিভাবে মার্কেট প্লেসে নামতে হয়, এগুলো নিয়ে ঘাটাঘাটি করে আসলে কোনো কিছুই বুঝতে পারলাম না। তো একটা ছোট ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম যে এরকম তো খোঁজাখুঁজি করছি, কি করা যায়, কোথায় দেখবো, মানে এরকম কেউ এক্সপার্ট আছে কিনা আসলে তার সার্কেলে আর কি। তো সে তখন বললো যে ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে এই বিষয়ক একটা সেমিনার আছে, তো আমি ওখানে যাব, আপনি কিন্তু যাইতে পারেন, এটা ফ্রি সেমিনার, আপনি দেখতে পারেন যে আসলে কি বলছে। তো আমি গেলাম, ওর সাথে গেলাম, যাই তখন সেমিনার সবকিছু বুঝতে পারলাম। যারা ছিল তারা সবকিছু বুঝাইলো যে মার্কেট প্লেসে এভাবে কাজ করতে হয়, গ্রাফিক ডিজাইন এভাবে। তারা অবশ্য গ্রাফিক ডিজাইনারই ছিল। তো গ্রাফিক ডিজাইন সংক্রান্ত অনেক কিছু বললো, যে কিভাবে কি মার্কেট প্লেসে আনা যায়, কন্টেস্ট সম্পর্কে বললো, freelancer.com সম্পর্কে বেশি হাইলাইট করছিল, ফাইবারও বলছিল। তো আমার শুনে খুবই ভালো লাগলো, খুব এক্সাইটমেন্ট লাগলো। তো ওখানে একজনের সঙ্গে পরিচয় হয় আমারই এলাকারই। তো আমি তাকে বললাম যে সফটওয়্যার গুলা সম্পর্কে, বললো যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো এগুলো তো আমার কাছে নাই, আমি কোথায় পাবো। আর এটা কিন্তু অনেক আগের কথা, বুঝছেন, অনেক আগের কথা, এটা হলো 2016-র কথা, যখন কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট এতটা মানে অ্যাভেলেবল ছিল না। তখন সবাই কিন্তু ওই যে জিপিতে 1 জিবি কিনে বা এভাবে চালাইতো আর কি। তো আমার একটা পকেট রাউটার ছিল, আমি ওভাবে চালাইতাম। তো সে আমাকে বললো যে ভাই এগুলো সফটওয়্যার তো ভালো, 10 জিবি হবে, 12 জিবি হবে। তখন তো এটা কল্পনার বাইরে যে 10 জিবি আমি কিভাবে ডাউনলোড দিব। তাই আমি বললাম যে তুমি একটু হেল্প করো আমাকে, কোথা থেকে পাও কিনা। তো বলছে ঠিক আছে ভাই, আমি জোগাড় করতে পারলে আপনাকে দিব। তো সে আমাকে হেল্প করছিল, সিরাজ ওর নাম। তো সে হেল্প করছিল, সে আমাকে ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাই দিছিল। দিয়ে তারপর পরই আমি হুট করে আপনার অনলাইনেই দেখলাম একটা ট্রেনিং এর বিজ্ঞাপন দেখতে পাইলাম, সরকারি। এটা হলো লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল নাম। তো আমি হলো সবকিছু ইনস্ট্রাকশন পড়ার পর রেজিস্ট্রেশন করলাম। তো রেজিস্ট্রেশন করার পর এক সময় ডেট দিল, রাজশাহী কলেজে ভাইবা হবে বিষয়ে ডেট দিল, এক্সাম ছিল হয়তো বা একটা। তো আমি গেলাম, সবকিছু হওয়ার পর ভাইবা দিলাম। জিজ্ঞেস করলাম আমাকে টুকিটাকি পিসি সম্পর্কে জ্ঞান কতটুকু, কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা।
তো আমি বললাম যতটুকু জানি ততটুকুই বললাম। বলার পর বললো যে ঠিক আছে, আপনাকে জানানো হবে আর কি। তো তারপরে অনেকদিন পর ফোন কল আসলো। ফোন কল আসার পরে সেন্টারটা পড়ছিল আপনার হলো মিশন গার্লস স্কুলে। ওখানে ওখানে ট্রেনিং হবে গ্রাফিক ডিজাইন সংক্রান্ত। আমি গ্রাফিক ডিজাইনে রেজিস্ট্রেশন করছিলাম। তো তারপরে আচ্ছা মারুফ, একটু তোমার আহ, এই একটা সরকারি ট্রেনিং এর আগে আগে কোনো কিছু জানা ছিল না, শূন্য না, ছিল? আগে কিছু জানা ছিল না, মানে আসলে মানে এই রিলেটেড অনলাইনে আর্নিং রিলেটেড কিছুই আমার আসলে ধারণাই ছিল না যে কেমনে কি হয়। এরকম যে ওয়েবসাইট আছে সেটা আমার কল্পনার বাইরে ছিল। হ্যাঁ, তখন হয়তো 2G ইন্টারনেট যুগ ছিল, 16 সালের হ্যাঁ, হ্যাঁ, কথা। ষোলো হ্যাঁ, সালের হ্যাঁ, তখন শেষের দিকে এই ট্রেনিংটা চালু হয়, যেটাতে তো আমরা রাজশাহী কলেজে তুমি তখন ভাইবা দিছিলা। হ্যাঁ, হ্যাঁ, তখন শুধু আচ্ছা, আপনার গ্রামীণ ফোনের 3G। তাও আবার আমার এলাকাতে শুধু গ্রামীণ ফোনের 3G ছিল, তাছাড়া আর কোনো কিছু 3G ছিল না। তো তারপর ট্রেনিং থেকে কিভাবে হলো? তারপরে ট্রেনিং শুরু করলাম মিশন গার্লস স্কুলে। ওখানে সবাই অপরিচিত, আমার দুইটা অবশ্য বান্ধবী ছিল, ক্লাসমেট আছে কলেজেরই। তো তারা একসাথে করা শুরু করলাম। ওখানে অনেক পরিচয় হলো, কাজলের সাথে পরিচয় হলো। তারপরে সাব্বির ভাই ছিল, রাসনাথ ছিল, এরা সবার সাথে পরিচয় হলো। হওয়ার পর ট্রেনিং চলতে থাকলো, তখন আস্তে আস্তে সবকিছুই পারতে থাকলাম। আপনার ফার্স্টে হলো ট্রেনিং ফটোশপ দিয়ে শুরু হয়েছিল আমাদের। ফটোশপ একটু কঠিন লাগলো, কারণ লেয়ার লেয়ার নিয়ে কাজ করতে হয়, খুবই কঠিন। মানে আগে তো কখনো এগুলো করিনি, এক্সপিরিয়েন্স খুব কম। তো ফটোশপ নিয়ে কাজ শুরু করলাম। তারপরে ইলাস্ট্রেটর দেখানো হলো, ইলাস্ট্রেটর একটু কম দেখানো হয়েছিল আমাদের। পরবর্তীতে আমরা ইউটিউব দেখে ওগুলো সব ক্লিয়ার হয়ে যায়। তারপরে আপনার একটা প্রেশার ছিল, কারণ এলইডিপির ওই প্রজেক্টে এরকম একটা কন্ডিশন ছিল যে আমাদের মেন সার্টিফিকেট জমা নেওয়া হয়েছিল। তো একটা প্রেশার ছিল যে আর্ন করতেই হবে, নাহলে দিবে না, এরকম একটা মানে ইয়া ছিল। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম। তো ব্যাচে হলো ফার্স্ট কাজলের কথা বললাম, ওই ফার্স্ট হলো আর্ন করছিল আপনার হলো $30 সম্ভবত। আর তারপরে ওর পরে আমি আবার আর্ন করে ফেললাম। আমি একটা লোগো দিছিলাম, লোগোটা হলো উইন, লোগো না সরি, ব্রোশিওর দিছিলাম, ওইটা হলো উইন হয়েছিল। তো আমি $25 আর্ন করছিলাম। মানে আমার লাইফের ফার্স্ট আর্নিং হলো $25 দিয়ে শুরু হয়েছিল। আর তখন ডলারের রেট ছিল মনে হয় 85 বা এরকম কিছু একটা ছিল। তো যাই হোক, খুব খুশি লাগলো। মানে এটা একদম অন্যরকম একটা ফিলিংস যখন আপনার ফার্স্ট উইন হয় আর কি। গ্রাফিক ডিজাইনে যারা কন্টেস্ট গুলো করে ফার্স্ট উইন হয়, মানে আপনি শব্দটা শুনলে একটা আতঙ্ক মনে হবে, একটা আনন্দ মনে হবে। কারণ যখন ক্লায়েন্ট নক দেয় আপনার টিং টিং করে একটা শব্দ হয়, এটা খুবই এক্সাইটিং একটা বিষয়। তো যাই হোক, আর্ন হইলো, সবাইকে বললাম। আরো আমার ব্যাচে কয়েকজন আর্ন করছিল। শাম্মী নামে একটা মেয়ে ছিল, বিজনেস কার্ড খুব ভালো পারতো। ওর মতো বিজনেস কার্ড আসলে কমই পারতাম আমরা। তো ডিজাইন গুলো খুব ভালো ছিল। যাই হোক, ওখান থেকে সাকসেস হইলাম। আমি কাজল আমরা ফার্স্ট সেকেন্ডের মধ্যে রিপ্লেস হইতাম। ওই কখনো ফার্স্ট, আমি কখনো সেকেন্ড, আমি কখনো ফার্স্ট, ওই কখনো সেকেন্ড, এরকম হইতো। আর আমি সবচেয়ে বেশি আর্ন করার একটা সুযোগ পাইছিলাম, একটা আমার পাকিস্তানি ক্লায়েন্ট ছিল। সে আমাকে প্রায় 2 দিন 1 দিন পর পরে $10 করে একটা লোগো দিত। মানে খুব সিম্পল ছিল লোগোটা, ছোট ছোট লোগো দিত, জাস্ট এটার মতো করে বানাই দিতে হবে এরকম। তো ও আমাকে অনেক আর্ন করছিল, ওর কাছ থেকে প্রায় আমি $1000 মতো আর্ন করছিলাম সেই সময়। তো যাই হোক, আর্ন হইলো। প্রজেক্টের সময় ক্লোজিং আসলো, দিয়ে তখন আমরা আড্ডা টাড্ডা দিই। তখনও কাউসার ভাইয়ের সঙ্গে পরিচয় হয়নি। আমি, নীলাপুরা, তারপরে কাজল, সবাই মিলে একসাথে থাকি, হ্যাঁ, আড্ডা দিই। তোমরা গ্রাফিক সেক্টর ছিলে, আমি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার ছিলাম। হয়তো রাজশাহী কলেজে আমিও ওই হয়তো পরিচয় নাই আর কি। আহ, হ্যাঁ, হ্যাঁ, তারপর তুমি আহ, তোমার সাথে হয়তো আমারও কিছুটা কানেকশন আছে, নাটোরে আসা মেন্টর হিসেবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। তারপরে এটা অনেকে তো ঝরে যায়, অনেকে অনেকে আছে না তোমার সাথে যারা করছে সবাইকে এখন ফ্রিল্যান্সিং করে, হয়তো করে না, না, না। অনেকে ড্রপ হুম, হুম, হয়ে যাচ্ছে। তুমি হুম, হুম। কন্টিনিউ কি কাজগুলো করার কারণে এখনো কন্টিনিউটা ছিল ওই জায়গায়, কেন তুমি পরে যাও নাই, সেটা কিভাবে টেনে হুম, গেলা হুম। কন্টিনিউ? হ্যাঁ, আচ্ছা। এটা এখানে কি যে যেটা কানেকশন আপনি থাকার বললেন, কারণে? হ্যাঁ, এখানে আপনি যে 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 টাইপের যাদের কথা বললেন, হ্যাঁ, আপনি যে যে টাইপের যাদের কথা বললেন যে কন্টিনিউ করতে পারেনি অথবা ঝরে গেছে, এরকম এরকম আসলে দুই ধরনের মানুষ আছে, এই জিনিসটা হয়। ফার্স্ট অফ অল যারা এইটা সম্পর্কে জানছিল, তারা মনে করছিল লার্নিং এন্ড আর্নিং
তারা ভাবছিল যে কিছু একটা শিখাই দিবে যেখান থেকে আপনার ওভারনাইট 1 মাসের মধ্যে আর্নিং শুরু হবে একদম মানে জাদু করে, হ্যাঁ। তো তারা যখন ট্রেনিং শেষ করে, যখন দেখলো যে এটা তো হার্ড ওয়ার্কের বিষয়, এখানে তো কোনো জাদুর কিছু নাই যে ওভারনাইট সে হলো আর্ন করা শুরু করবে, তখন তারা কি করলো, দেখলো যে এটা তো শর্টকাট না। তারা কিন্তু ওখান থেকে এলিমিনেট হয়ে গেল, মানে তারা আর করলো না, জিনিসটা কন্টিনিউ করলো না। আর এক টাইপের পার্সন আছে যারা আসলে আর্নের জন্য আসছিল না, যারা আমার মতোই ছিল, যারা শিক্ষার ইচ্ছা ছিল, কিন্তু এখানে মেন ফ্যাক্টরটা হলো ধৈর্য। তো তারা যখন দেখলো যে বাকিরা হলো উইন হচ্ছে বা যে আর্ন গুলো করছে কিন্তু তারা পাচ্ছে না, তাদের মধ্যে ধারণা সৃষ্টি হলো আমার দ্বারা মনে হয় হবে না, তাদের মধ্যে এরকম একটা সৃষ্টি হওয়া শুরু করলো। তখন ওরা একসময় গিভ আপ করলো, কিন্তু এইটা তো ফ্যাক্টর না। আমি কেন কন্টিনিউ করতে পারছি? ফার্স্ট অফ অল, আমি কিন্তু আর্নিং এর জন্য যাইনি, আমার ভালো লাগতো গ্রাফিক ডিজাইন, টেক রিলেটেড যে কোনো জিনিসই ভালো লাগতো। তো আমি শিখার জন্য গেছিলাম, যে শিখি, যে জিনিসটা, একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটা আপনার ভালো লাগবে ওইটা যদি আপনি ডেভেলপমেন্ট করেন না, এমনি এমনি কিন্তু আর্নিং আপনার আসবে ওখান থেকে। আর যেটা ভালো লাগে না, আপনি যতই ওখানে চেষ্টা করেন কোনোদিনও ওখান থেকে আর্নিং আসবে না, বা আসলে ওটা কন্টিনিউ হবে না। তো যাই হোক, আহ তো আমি যখন হলো আপনার আহ ও ও যেটা বলছিলাম, তো এখানে আমার ইন্টারেস্টেড ছিল। আর দ্বিতীয় বিষয়, যে যারা যে গিভ আপ করছিল, আমি যখন ফার্স্ট টার্ন হই তখন আমি ভাবলাম যে হ্যাঁ, একবার হয়ে গেছে মানে এখানে 100 বার পসিবল। তখন আমি চেষ্টা করতে থাকলাম যে আমি একবার পারছি, আবার পারবো। দিয়ে এভাবে আমি কন্টিনিউ করতে করতে, যারা এভাবে কন্টিনিউ করে তারা কিন্তু একটার পর একটা সাকসেস পাইতেই থাকে। আসলে আমি গিভ আপ করিনি, আমি এরকম হয়েছে বুঝছেন, যে ধরেন যে কাজল উইন হচ্ছে 2-3টা, আমি কিন্তু হইতে পারছি না, তখন একটা ভেতরে টেনশন কাজ করা হবে যে আমি কি আর পারবো না। ও তো কন্টিনিউয়াস পাচ্ছে, লোগোর এই কন্টেস্ট উইন করলো, $20 $10 এভাবে হচ্ছে, আমি কেন থামে আছি? খুব একটা প্রেসার আসে তখন ভেতরে, যে আমাকে তো হইতেই হবে। তখন ধরেন দিনের এরকমও হয়েছে যে 10টা করে কন্টেস্ট, মানে করতেই আছি, খুব ভালো ভালো দিছি। তখন আবার উইন হয়, আবার প্রেসারটা নেমে যায়, আবার একটু আরাম বিরাম করা হয়, তারপরে আবার যখন উইন হয় না, আবার একটা প্রেসার হয়, আবার উইন করার জন্য ঠিক এইভাবে আসলে কন্টিনিউটা হয়েছে। তো তারপর যাই হোক, গল্পটা ওখান থেকে কন্টিনিউ করি। দিয়ে একদিন আসি, তো তখন একটা অফার আসলো যে হাইটেক পার্ক, যেটা, ও সরি হাইটেক পার্ক না, আগে তো লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্টে নাটোরে অনেক স্টুডেন্ট হয়তো বা একটু দুর্বল ছিল, তারা তাদের মেন্টরিং এর দরকার আছে, তো এখান থেকে ট্রেনার মানে নিয়োগ দিবে বা ট্রেনার লাগবে আর কি, রাজশাহী থেকে। তো কাজলকে বলা হইলো, তো কাজল, আমিও ছিলাম, তো কাজল বললো যে ভাই এরকমের অবস্থা। তাই আমি বললাম যে এটা তো মজার একটা এক্সপিরিয়েন্স হবে, তাহলে আমিও যাব। তখন বলা হলো নীলা আপুকে, তখন বললো যে ঠিক আছে, তাহলে তোমরা যে চাও, তাহলে আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলে দুইজনকে আমরা পাঠাই দিচ্ছি। তো সেভাবে আমরা রেডি হইলাম, গেলাম। তো তো ওখানে কাউসার ভাইয়ের সঙ্গে পরিচয়, দেখছি যে লোকটা খুব সহজ সরল, খুব ভালো, খুব মিশুক, খুব ভালো লাগলো যে এরকম একটা মানুষের সঙ্গে আমরা ওখানে থাকবো। তো ওখানে আমরা গেলাম, ওখানে উঠলাম আফরোজা টাওয়ারে, নাটোরের যে আফরোজা টাওয়ার, ওখানে উঠলাম। ওখান থেকে মেন্টরিং শুরু করলাম, বিভিন্ন স্টুডেন্ট যারা আর্ন করতে পারেনি তারা আসলো, তাদেরকে মেন্টরিং শুরু করা হইলো, তাদের মধ্যে অনেকে আর্ন করা শুরু করলো। আর আমরা নিজেদের ফ্রিল্যান্সিং চালাই গেলাম আর কি। তো এভাবে করতে করতে তারপরে এক সময় হাইটেক পার্ক, নাটোর হাইটেক পার্কের বিভিন্ন লোকবল নিয়োগ নিচ্ছিল, যে টেম্পোরারি ট্রেনার গুলো লাগবে প্রজেক্ট গুলোতে ইংলিশের। তো আমি ইংলিশ ভালো ছিলাম প্রথম থেকেই, তো ইংলিশের ট্রেনার হিসেবে আমি ওখানে ক্লাস নিয়েছিলাম। 4টা ব্যাচ হয়তোবা ক্লাস নিয়েছিলাম। আর কাজল হয়তোবা গেছিল গ্রাফিক ডিজাইনের ট্রেনার হিসেবে। কাউসার ভাই তো ছিল ওখানে প্রথম থেকে। তো ওইটা একটা বিগ এক্সপিরিয়েন্স ছিল, হঠাৎ করে একটা 40-50 জনের বড় একটা হল, আমার কখনোই এরকম এক্সপিরিয়েন্স ছিল না। সামনে যে কথা বলা বা আমি যে ইন্টারভিউতে কথা বলছি, এরকম কখনোই এক্সপিরিয়েন্স ছিল না আমার। কাসর ভাইকে জিজ্ঞেস করলাম কিভাবে কি করব, মশিউর ভাই ছিল ওখানে একজন সিনিয়র পার্সন, ওনাকে জিজ্ঞেস করলাম। তো এভাবে ওখানে ক্লাস নিয়ে আমার অনেক স্টুডেন্ট আছে নাটোরে। তো ভালো লাগলো এগুলো এক্সপিরিয়েন্স থেকে, আসলে নিজের মানে আপনি লাইফে যখন হলো আপগ্রেড হবেন, এগুলোই এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে আপগ্রেড করবে। তো যাই হোক, ওখান থেকে সাফল্য আসলো। তারপরে ওখানে প্রজেক্ট শেষ হওয়ার পর তো আমরা আলাদা হয়ে গেলাম, তারপর মাঝে মাঝে দেখা হইতো, রাজশাহীতে দেখা হইতো আচ্ছা, তোমার একসাথে। তুমি গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট ছিলে এলএডিবিতে, তারপর এখানে আবার মেন্টরশিপ হিসেবে ট্রেনার হিসেবে জয়েন করলা। এটাকে তোমাকে কি সাপোর্ট দিছে তোমার স্কিলটাকে আরো ডেভেলপ করার জন্য বা কন্টিনিউ করার জন্য?
সাপোর্ট দিছে বলতে, হ্যাঁ, আমি যখন আহ, আপনার আর্নিং পর্যায়ে ছিলাম গ্রাফিক ডিজাইনার হিসেবে, তো সেটা একটা বিষয়। আর যখন আপনি কোনো কিছু মানে ট্রেনিং দিবেন, একটা একটা পার্সোনালকে আপনি ট্রেনিং দিবেন, একটা বড় ব্যাচকে ট্রেনিং দিবেন, তখন আপনাকে আরো আপগ্রেড হইতে হবে। তখন মনে হবে যে আমি যা শিখছি ওদের কিভাবে মানে আমি আউটপুটটা দেখাবো, তখন আরো বেশি হলো নিজেকে ডেভেলপ করতে হয় যেন তারা দেখে আপনাকে ইন্সপায়ার্ড হয় আর কি। তো সেভাবে আমি নিজেকে ডেভেলপ করছি অনেক কিছু, যা জীবনেও করিনি আমি। সেই জিনিসগুলো ট্রেনিং আমি নিজে নিজেই হয়েছি যে এটা আমাকে তো পারতেই হবে। তো সেভাবে হলো নিজেকে আপগ্রেড করতে হয়েছে আর কি। আচ্ছা, তোমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য তুমি কিন্তু ইংলিশে ভালো, পাশাপাশি ইংলিশেরও ক্লাস নিতে। হ্যাঁ, তো ইংলিশ তুমি ছোটবেলা থেকেই ভালো। হ্যাঁ, তো ইংলিশের একটু গল্প বলবা, তোমার এই ইংলিশে ভালো হওয়াটা কিভাবে, আর ফ্রিল্যান্সিং এ ইংলিশের গুরুত্বটা কতটুকু? হ্যাঁ, হ্যাঁ। ইংলিশ আমি ভালো ছিলাম কিভাবে, ইংলিশটা আমি একটু ডিফারেন্ট ভাবে ট্রেনিং আমার আছে। ইংলিশ যখন আমি আসলে আমার আমি সিঙ্গেল, ভাই বোন নাই তো। আব্বু আম্মু যখন অফিসে যাইতো তখন আমি আপনার স্কুল শেষে বাসায় একাই থাকতাম। তো টাইম কাটাইতে হবে, আমি তখন ইংলিশ কার্টুন গুলো দেখতাম। সেই কার্টুন দেখতে দেখতে এমন একটা নেশা হয়ে গেছিল যে প্রায় দিনের তো 8 ঘন্টা 9 ঘন্টা কার্টুনই দেখা হইতো। পড়াশোনাতেও একটু হ্যাম্পারিং হইতো, যাই হোক কার্টুন মজা লাগতো। তো এই কার্টুনের ইংলিশ গুলো শুনতে 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 আমার ভেতরে এমন একটা ইয়া হয়ে গেছিল যে আমার মুখস্থ হয়ে গেছিল জিনিসগুলো। প্লাস স্কুলে যখন আপনার ইংলিশ গুলো মানে শিখাইতো আর কি, স্কুলে সবার থাকে তো 5 6 7 8 এগুলো ক্লাসেতে ইংলিশ গুলো থাকে, অর্থ জানা টানা। তো দুইটা মিলে আমার কম্বিনেশন, আমি যখন শুনতাম এখানে প্লাস স্কুলে আমি অর্থগুলা বুঝতে পারতাম, দুইটা মিলে আমি মানে আসলে ইংলিশটা আমার এভাবে আপগ্রেড হয়েছে। প্লাস হলো বলাটা একটু কঠিন ছিল আমার জন্য ফার্স্টের দিকে, বলা আমি তো বলতাম না, শুধু শুনতাম আর কি। আর লিখতে পারতাম নির্ভুল ভাবে। তো ইংলিশটা আসলে এভাবে আমার শুনতে শুনতে মানে লিসেনিং পাওয়ার, কাউসার ভাই নাম দিছিল। ইংলিশটা আমার শুনতে 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 এমন হয়ে গেছিল যে আমি যদি একটা লাইন পড়ি বা লাইন শুনি তাহলে আমি বুঝতে পারি যে এই জায়গাতে প্রবলেম আছে, এটা আমি কখনোই শুনিনি এরকম, এইখানে প্রবলেম আছে। এটা একটা ইনস্টিংক্ট হয়ে গেছিল আমার। তো তার সাথে স্কুলের বা কলেজের বা যেখানেই হোক গ্রামাটিক্যাল রুলস গুলা কম্বিনেশন করে ইংলিশের বেস আমার প্রচন্ড স্ট্রং হয়ে গেছিল। এইটার গুরুত্ব আসলে কি, ফ্রিল্যান্সিং এ অনেকে বলে যে ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশ লাগে না। হ্যাঁ, ইংলিশ লাগে না, এটা আংশিক সত্য। কারণ আপনি যখন স্কিল ডেভেলপমেন্ট করবেন, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইন পারেন, হ্যাঁ, তো আমি একটা উদাহরণস্বরূপ বলি যে একটা কন্টেস্ট দিছে যে আমার একটা রেস্টুরেন্টের জন্য লোগো দরকার, এটা সিম্পল একটা কথা, কিছু হয়তো বা জেনারেল ডিসক্রিপশন দিছে। আপনি কি করলেন, হ্যাঁ আমি ইংলিশ পারি না, কি করব, গুগল ট্রান্সলেটে আমি সুন্দর করে দিয়ে দিলাম। যে ইংলিশটা কপি করে গুগল ট্রান্সলেটে আমি বাংলাটা বুঝে নিলাম যে সে হলো এরকম লোগো চাচ্ছে একটা। ভেরি গুড, আপনি তো ইংলিশ ছাড়াই আগায় গেলেন, দিয়ে আপনাকে ক্লায়েন্ট উইনও করে দিল, আপনি উইন হয়ে গেলেন, ঠিক আছে, টেম্পোরারি উইন হয়ে গেল। কিন্তু তখন ক্লায়েন্টের সঙ্গে আপনি যখন কনভারসেশন করবেন, তখন আপনি যখন ভাঙা ভাঙা ইংলিশ দিবেন বা যে ট্রান্সলেট করে করে ইংলিশ গুলো দিবেন, তখন ক্লায়েন্ট অটোমেটিকলি বুঝতে পারবে যে আপনার ইংলিশ বেসটা দুর্বল। তো বেশিরভাগই ক্লায়েন্ট, মানে সব ক্লায়েন্ট না, বেশিরভাগই ক্লায়েন্ট চায় যে ফ্লুয়েন্ট ইংলিশ বা ভালো ইংলিশ পারে এরকম মানুষের সঙ্গে প্রজেক্ট গুলা করে, তাহলে কি হবে, তার জন্য সহজ হবে জিনিসটা, তাই না? আপনি 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 নিজের একটা উদাহরণ ধরেন, আপনি একটা বিদেশে গেছেন। তো বিদেশে যায় কি আপনি যারা ইংলিশে কথা বলে তাদের সাথে বেশি মিশতে পছন্দ করবেন, নাকি আপনি বাঙালি খুঁজবেন যে আমার ভাষায় কথা বলে আমি তাদের সঙ্গে কমিউনিকেট করব, তাই না? অবশ্যই বাঙালি খুঁজবেন। তো তারাও তো তখন ওই রকমই খুঁজবে যে ইংলিশ ভালো পারে, আমার এইরকম পার্সোনাল দরকার, তাহলে আমি খুব ইজিলি কাজগুলা বুঝাইতে পারবো যে আমার কি দরকার। তো যাই হোক, তো এখানে এখানে কি হইলো, টেম্পোরারি সাকসেসটা পাওয়া গেল, কন্টেস্টটা উইন করলাম, কিন্তু পরবর্তীতে ক্লায়েন্টের কাছে যে আপনি বিগ কোনো প্রজেক্ট নেবেন বা কন্টিনিউ তার সঙ্গে কাজ করবেন, তখন আপনার বিভিন্ন সময় প্রবলেম ফেস করতে হইতে পারে, বা তার সঙ্গে যে খুব সুন্দর একটা স্মুথ কমিউনিকেশন দিয়ে আপনি বিগ কোনো জায়গাতে চলে যাবেন, এইখানে আপনার প্রবলেম হবে, এটা ফাইনালি প্রবলেম হবে। আর যেই পার্সেন্টের ক্লায়েন্টের কথা বলছি যে যারা ওই যে বললাম যে ইংলিশ একদম কম্পালসারি চায়, তারা ফার্স্টেই যখন দেখবে যে আপনি ইংলিশে দুর্বল, তখন ও আপনার সঙ্গে প্রজেক্ট গুলো কন্টিনিউ করতে চাবে না, প্রথম থেকেই কন্টিনিউ করতে চাবে না। সে চাবে রিকোয়ারমেন্টে দিবে যে ভালো ইংলিশ জানা লাগবে। তো ইংলিশের গুরুত্ব আসলে এইখানেই যে ফ্রিল্যান্সিং এ যদি দূরে কোথাও যাইতে হয়, আপনি বিগ কিছু করতে চান, তাহলে ইংলিশের
মানে খুব ফ্লুয়েন্ট না, অ্যাটলিস্ট মানে মোটামুটি কমিউনিকেট করার মতো ভালো ইংলিশ, এইটা হলে বেটার হয়। এটা সবসময় বেটার হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমরা তোমার এই গল্প থেকে জানতে পারলাম আসলে এক নম্বর হলো যে তুমি যেভাবে ইংলিশটা নিজে আয়ত্ত করছো, হ্যাঁ, এটা কিন্তু অনেকের লেসন, যে তারাও চাইলে এইভাবে প্র্যাকটিস করতে পারে। কার্টুন শুনে এখন অনেক, এগুলা এখন হয়তো তুমি যখন শিখছো 10 সাল, 12 সাল, 15 সালে, তখন হয়তো এগুলা প্র্যাকটিক্যালি ছিল না, এরকম মানুষ ছিল না, কিন্তু এখন হয়তো অ্যাভেলেবেল হয়েছে, এগুলো অনেকে জানে। হ্যাঁ, আমাকে করোনার সময় অনেকে মোবাইল থেকে শিখছে বা কথা বলে নিজে, এখন এটা অ্যাভেলেবেল, কিন্তু তখন কিন্তু ইউনিক। তখন কিন্তু তুমি যেরকম ভাবে শিখছো, এটা কিন্তু তখন ইউনিক ছিল, বা হয়তো কারো কাছে এরকম আইডিয়াও ছিল না যেভাবে কিছু করা যায়। তো এটা কিন্তু অনেক থেকে লেসন, যারা আপনারা আমাদের পডকাস্ট শুনেন, আপনারা কিন্তু নিজেদের ইংলিশ ডেভেলপ করতে চাইলে এটা এটা করবেন। আর পাশাপাশি ফিলিংস থেকে যারা আসতে চাচ্ছেন, তাদের এই ইংলিশ স্ট্রংটা দরকার, যাকে তাকে লং টাইমের লম্বা রেসের ঘোড়া বানাবে ফিলিংস। ওকে, তারপরে তোমার একটু কন্টিনিউ করো, তারপর হ্যাঁ, কিভাবে কি হলো। তো তারপর যে যেখানে শেষ শেষ করছিলাম প্রজেক্ট গুলো শেষ, আমরা আলাদা আলাদা ভাবে থাকা শুরু করলাম, কমিউনিকেশন থাকলো। তো এভাবে আমি আমি চিন্তা করলাম, এক সময় গ্রাফিক ডিজাইন করতে করতে আমার মনে হইলো যে গ্রাফিক ডিজাইন সেক্টর তো করলাম, আহ এটাকে আপগ্রেড মানে নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য আমি কি করতে পারি। অনেকে গ্রাফিক ডিজাইনে তখনও ছিল, এখন আছে, কন্টিনিউ করছে। তো আমার মনে হইলো যে এই সেক্টর বাদে অন্য সেক্টরে কি করা যায়। সবসময় মনে রাখতে হবে যে ফ্রিল্যান্সিং এ সবসময় এক সেক্টরে থাকলে আপনার ঠিক আছে, এটা হয়তো বা বেটার হবে। কিন্তু যদি আপনি মাল্টিপল ব্রাঞ্চ করেন, তাহলে এক সেক্টরে কোনো প্রবলেম হলে আরেক সেক্টর কিন্তু আপনাকে সেভ করবে। যেরকম জব আর বিজনেস, জব করেন ঠিক আছে, কিন্তু জব চলে গেলে পর তখন আপনার একটা টেনশন হবে যে আমি নেক্সট কি করবো। কিন্তু জবের পাশাপাশি একটা বিজনেস থাকলে আপনার ওই ভয়টা একটু হুম। কম লাগবে। তো আমি খোঁজা শুরু করলাম নেক্সট শর্টকাট কি হইতে পারে, কিভাবে আর্ন করা যাইতে পারে, কি আছে। তো আমি তখন দেখলাম যে ইউটিউব থেকে ভিডিও দিয়ে আর্নিং হচ্ছে। আহ, করাটা সহজ সবচেয়ে বেশি, তেমন কোনো স্কিল ডেভেলপমেন্ট করা লাগবে না, ইউটিউবে ভিডিও একটু ভালো ভালো কন্টেন্ট করতে হবে। মানে কন্টেন্ট ক্রিয়েশনে আমি যাওয়ার চেষ্টা করলাম। তো আমি চিন্তা করলাম গ্রাফিক ডিজাইন তো আমি করি, প্লাস আমি গেমারও ছিলাম প্রথম থেকে। তো গেম আর গ্রাফিক ডিজাইন দুইটা নিয়ে আমি তাহলে ভিডিও আমার ইউটিউবে ছাড়ি, তাহলে আমার এটার জন্য ইজি মানি হবে। এখান থেকে আমি ফান করব, গেম খেলবো, ফান করব, গ্রাফিক ডিজাইন করব, প্লাস আমার ডলার আসা শুরু করবে যদি আমি মনিটাইজেশন পাই। তো যাই হোক, ভালো কথা, আমি চেষ্টা করলাম। তো দেখলাম এই সেক্টর আসলে কঠিন আছে। যারা মনে করে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে খুব ইজিলি সবকিছু হয়, আসলে ইজিলি হয় না, এটাও অনেক কঠিন আছে। তারা কষ্ট করে ভিডিও গুলা তৈরি করে। তো আমি দিতে দিতে থাকলাম, তো দেখছি যে কোনো আপনার প্রোগ্রেস নাই, খুব কঠিন। তো আমি চিন্তা করলাম এইটারও কোনো শর্টকাট বের করা যায় কিনা, কোন রকমের প্রমোশন করা যায় কিনা। তো আমি এরকম খুঁজতে 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 বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পার্টি যারা প্রোভাইড করে এরকম সার্ভিস, তাদের সঙ্গে কিছু পরিচয় হলো। তো আমি নিলাম, আমার চ্যানেলে নিলাম, তারা প্রমোশন করে দিল, এসইও করে দিল, আস্তে আস্তে চ্যানেল গ্রো করা শুরু করলো। তো যখন আমি দেখলাম যে তাদের সার্ভিস গুলো ভালো, তখন আমার মনে হইলো যে এইটাকে কেন না একটা বিজনেস পলিসি, সরি, বিজনেস প্ল্যান বানানো যায়। কেমন বিজনেস প্ল্যান? আমার মতো তো আরো খুঁজছে, আমি দেখলাম ওই গ্রুপ গুলাতে যে আমার মতো সার্ভিস খুঁজছে তারা, কিন্তু তারা ট্রাস্ট করতে পারছে না অনেকে, বা ভালো সার্ভিস হবে কিনা বুঝতে পারছে না। তো আমি চিন্তা করলাম আমি তো জানি যে যে সার্ভিস আমি নিছি সেটা ভালো, তাহলে আমি এটা রিসেল করা শুরু করি। তাহলে তো আমার কিছু করা লাগছে না, আমাকে তো সার্ভিস দেওয়া লাগছে না, আমি জাস্ট একজনের কাছ থেকে নিচ্ছি, আমি আবার ওটা রিসেল করছি রিসেলারের মতো। তো যাই হোক, আমি তখন তাদের নক দিলাম, নক দেওয়া শুরু করলাম আর কি, যে আমার কাছে এরকম সার্ভিস আছে, নিবেন কিনা। তো এগুলো সব বাইরের ক্লায়েন্ট। তো তারা কেউ কেউ পজিটিভ কিছু বললো, কেউ কেউ বললো আপনি তো নিউ একদম, আপনি পারেন কিনা, কোনো পোর্টফোলিও নাই, আমি কিভাবে বুঝবো। তা আমি আসলে হোপ লুজ করলাম না, আমি সবসময় অন্ধকারে ঢিল মারতে পছন্দ করি, কখনো কখনো কিন্তু লাগে যায়, তখন বিগ কিছু হয়ে যায়। আমি দিতেই থাকলাম, তাও যে দেখি কেউ একজন মানে পারচেস করে কিনা। তো হ্যাঁ, একটা ক্লায়েন্ট পারচেস করলো, বললো যে আমার এই চ্যানেলে এরকম এরকম লাগবে, ইউটিউব চ্যানেলের কথা বলছে। তো চ্যানেলে এরকম এরকম সার্ভিস লাগবে, 1000 মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট হলো 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ার, টোটাল লাগবে। হ্যাঁ, বললাম ঠিক আছে। তো সার্ভিস তাদের কাছ থেকে নিয়ে তাকে দিলাম, ঠিক সাকসেসফুলি সবকিছু পূরণ হইলো। সে আমাকে পেমেন্ট করলো, সেইটার আর্নিং ছিল 2700 টাকা। এটা এটা আবার ওই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমার ফার্স্ট আর্নিং রিসেলার হিসেবে আর কি। আচ্ছা, আমি তো, হ্যাঁ,
হ্যাঁ, আমি তো আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তখন ছিলাম না। আমি তখন ওগুলো সম্পর্কে জানি না, বা আমি নিজেও করি না। আমি ডিজিটাল মার্কেটিং এ তেমন কোনো কোর্স করিনি। তো আমি তখন আসলে টিপে যাওয়া শুরু করলাম, যে শুধু তো রিসেলার হইলে হবে না, আমাকে জানতে হবে যে মেকানিজম গুলো কিভাবে কাজ করে, এসইও কিভাবে কাজ করে। আমাকে অ্যাটলিস্ট অ্যাডভান্স না হোক, বেসিক টু মডারেট একটা জ্ঞান থাকা লাগবে। যতই আমি উদ্যোক্তা হই, এখান থেকে কিনে এখানে সেল করছি, কিন্তু আমাকে প্রোডাক্ট গুলো জানা লাগবে। আমি তখন রিসার্চ করা শুরু করলাম, কি করলে ভিডিও ভালো ভিউ হয়, কিভাবে এসইও করলে কি হয়, সবকিছু এভরিথিং, ইউটিউবের সবকিছু। আস্তে আস্তে আমি মানে এই বিষয়ে এক্সপার্ট হওয়া শুরু করলাম, যে কি করলে ভিডিও কেমন কি হবে। তো যাই হোক, এভাবে রিসেলার করতে করতে একটা বিগ ক্লায়েন্ট আসলো। মানে যখন আমি এভাবে রিসেলিং করি, তখনই আমার আর্নিং প্রায় আপনার হলো স্টার্ট হয়েছিল 2700। তো আমি কিছু ডোনেশন শুরু করলাম। মানে আমার মনে হইলো যে আহ সবারই এটা আসলে করা উচিত, যে আর্নিং যখন হয় মানুষের, অ্যাটলিস্ট 1% এটা প্রতি মাসে বা প্রতি একটা ইভেন্ট পর পর ডোনেট করা উচিত। এটা এটা কিন্তু আপনার মানে সম্পদকে কখনো কমায় না, এটা কিন্তু সম্পদকে বাড়ায় আর কি, উল্টা। এটা সবাই মনে করে যে আমি কিভাবে দিব, কিন্তু আসলে এটা কিন্তু পজিটিভ। তো আমি কি করলাম, আমি বিভিন্ন ডোনেশন করলাম, আমি মানুষকে হেল্প করলাম। তো তখন দেখলাম আসলে এটা কাজ মানে করে। তোমার আর্নিং থেকে তুমি ডোনেট করলা? হ্যাঁ, ডোনেট করা শুরু করলাম বিভিন্ন জায়গাতে, যে কার কোথায় কি নিড। কোথায়? কোথায় বলতে, আমি ফার্স্টে আপনার মাদ্রাসাতে খোঁজ খবর করলাম, যে মাদ্রাসায় কোনো বাচ্চারা যে এতিম টেতিম থাকে, তারপরে আপনার হলো বিভিন্ন স্টুডেন্ট খুব ভালো হয়, তাদের টাকা পয়সার জন্য হয়তো বা ওদের কষ্ট হয় পড়াশোনা বা খাওয়া দাওয়া এরকম। আমি বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করলাম, যে কোথায় কি হয়, দিয়ে এভাবে তাদের হেল্প করতে শুরু করলাম। কিন্তু গোপনে, মানে আমি কোনো কিছু ইয়া করিনি, আমি গোপনে, আমি যার মাধ্যমে করছি আমি বলছি তোমাকে টাকা দিচ্ছি, তুমি বাদে আর কেউ জানবে না যে কোনো কিছু হচ্ছে। এভাবে করতে থাকলাম। এমন বুস্টি খাইলো সে, তো 2700 টাকা। পরের মাসের আমি যে আর্নিং, সে 2700 থেকে হয়ে গেল 15,000। আমি তো পুরাই অবাক, পনেরো যে হাজার আচ্ছা ঠিক ডলার আছে, ভালো। হ্যাঁ, 15,000, অনেক অনেক গুণ বাড়লো। দিয়ে 15,000, আবার পরের মাসে হয়ে গেল সে 15,000, আপনার হলো 40,000। 40,000 থেকে এভাবে সাই করে উঠতে উঠতে এমন জায়গায় থাকলো, দিয়ে আপনার সবসময় আর্নিং 30 40 50, 30 40 50 এরকম লেভেলে থাকতে আছে। এটা কি তিরিশ চল্লিশ কন্টিনিউ। পঞ্চাশ হাজার ডলার আফটার অল না, কস্ট? ডলার না, সেলস ডলার সেলস না। আহ, ইয়া হাজার? না, ডলার না, এটা হলো 30 40 হাজার টাকা। মানে এটা আমার প্রফিট। সেলস তো অন্য প্রফিট, বিষয়, তোমার যে নেট কত টাকা প্রফিট sales। হ্যাঁ, আফটার অল হ্যাঁ, কস্ট নেট প্রফিট, ডিজিটাল হ্যাঁ, মার্কেটিং হ্যাঁ, সেক্টর থেকে, ইউটিউব ডিজিটাল থেকে। মার্কেটিং সেক্টর থেকে। হ্যাঁ, ইউটিউব থেকে। তো সার্ভিসটা আসলে সিম্পল ছিল, যে মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট পূরণ করে দিতে হবে, এইটাই। তো যাই হোক, ঠিক আছে, আমার ওভাবে চলছে 30 40 50, 30 40 50, এটা ইনাফ। আর এদিকে গ্রাফিক ডিজাইনের সেক্টরটা চলছে, কোনোটাই কম না। তো এইভাবে করতে করতে আপনার একটা বিগ ক্লায়েন্ট আসলো একদিন। বিগ মানে বিশাল বিগ। সে আমাকে বলছে যে আমার 19টা চ্যানেল একদিনে ইয়া করে দিতে হবে, সার্ভিস একদিনে করে 15 দিন বা 20 দিনের মধ্যে রিকোয়ারমেন্ট পূরণ করে দিতে হবে। তাই ফার্স্টে মনে করছে হয়তো স্ক্যামার, 19টা নিয়ে পালাই যাবে, আমাকে কোনো কিছু করবে না। তাই আমি বললাম না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সার্ভিস দিব, আমি সার্ভিস দিব। আমাকে হলো $600 অ্যাডভান্স করতে হবে। $600 যদি অ্যাডভান্স করেন তাহলে ঠিক আছে। বললো ঠিক আছে, কি ইউজ করেন, আমি বললাম পায়োনিয়ার। তো পেওনিয়ারে তখন সে বললো ঠিক আছে দিব। তো পরের দিন আমি খুবই অবাক হইলাম, সে $600 অ্যাডভান্স করে দিছে। আমি বললাম যে ঠিক আছে, সে যদি তার কথা রাখে, সে অনেস্ট হয়, আমিও তাহলে সেই কথাটা রাখবো, আমি আমার অনেস্টি দেখাবো। আপনার শুরু করলাম ওই চ্যানেলগুলোতে, সে ইমপ্রেসড হয়ে গেল, বললো যে ঠিক আছে, তাহলে প্রত্যেক মান্থে তোমাকে দেওয়া হবে 60 থেকে 70টা চ্যানেল, তুমি এটা মনিটাইজেশনের দায়িত্ব নিবা। তখন আমিও আবার ওই টিমকে বললাম, যে টিম এগুলো অ্যাডভার্টাইজিং করে, যে এরকম হিউজ একটা ভলিউম অর্ডার আসবে, এইটা আপনাদের হ্যান্ডেল করতে হবে। তারা বললো যে ঠিক আছে, সমস্যা নাই। তারা কিন্তু বাইরের, এগুলো তুমি কি ডিজিটাল মার্কেটিং। তখন ওই রিসেলার নিচ্ছ, রিসেলার? হ্যাঁ, হ্যাঁ, রিসেলার গুলো এগুলো কোনোটা বাংলাদেশি বা ইন্ডিয়ান এরা না। এগুলো সব আমার ইউকে ছিল, তারপরে হলো আপনার ইউএসএ ছিল। মানে ওরা আসলে এক্সপার্ট এগুলো নিয়ে, ওরা 5 6 বছর গবেষণা করে তারপরে তারা হলো এই এগুলো করে। তো তাদের সঙ্গে আমি ইয়া করলাম, করার পরে এভাবে চলতে থাকলো। এভাবে করতে করতে আর্নিং এত বুস্ট খাইলো যে সে 30 40 50-এর লেভেল পার হয়ে সাই করে পার হয়ে আপনার এমন জায়গাতে পৌঁছাইলো, যে পেছনে আর ব্যাক করার কোনো মানে মানে চিন্তা ভাবনা আমার থাকলো না। তখন আমি চিন্তা করলাম যে কোন কাজগুলো আমার টাইম কনজিউম করছে, কিন্তু এইটার সঙ্গে
মানে এইটার চেয়ে কম আমাকে আর্নিং আনছে, তখন আমি গ্রাফিক ডিজাইন সেক্টর থেকে আস্তে 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 মানে একটু ব্যাক এন্ড করা শুরু করলাম, কারণ আমার গ্রাফিক ডিজাইন থেকে হয়তো বা মান্থলি আসবে 20, 30, 40 বা এরকম, কিন্তু এইটা থেকে আমার যেটা আসবে এটা আনবিলিভেবল। তো আমি যাই হোক এখানে ক্লায়েন্টের সঙ্গে আর্নিং শুরু করলাম, দিয়ে ক্লায়েন্টকে বললাম যে আমার তো প্রোগ্রেস এরকম হচ্ছে, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। তো ক্লায়েন্ট বললো যে ঠিক আছে, তাহলে আমার একটা কোম্পানি আমি দিব, আমার কোম্পানি অলরেডি আছে, যেটা আপনার হলো ইউএস এর কোম্পানি, ক্লায়েন্ট ইউএস এর, কিন্তু ক্রোয়েশিয়াতে সে থাকে। তো আমি বললাম ক্রোয়েশিয়া কেন? তো বলছে ক্রোয়েশিয়াতে যারা হলো এই যে কি বলবো ফ্রিল্যান্সিং হোক বা আইটি রিলেটেড হোক, ক্রোয়েশিয়াতে এটা খুবই বেশি মানে আপনার সুবিধা, হয়তো বা ট্যাক্সও কম কাটে বা এগুলো সুবিধা একটু দেওয়া হয়, মানে হেল্প করা হয় যারা এই সেক্টরে থাকে। তো সে ওখানে অফিস দিছে, ইউএসএ তে তার অফিস আছে, আমাকে বললো যে তাহলে তুমি ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করো এখানে। তো আমি বললাম আমি পারবো কিনা, বলছে না 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 তুমি খুব ট্রাস্টেড, তুমি তাহলে অ্যাপ্লাই করো। তাই আমি বললাম যে ঠিক আছে। দিয়ে আমার ট্রেনিং শুরু হইলো, আপনার হলো অনেক কিছু ট্রেনিং, সে বিভিন্ন ভাবে আমাকে টেস্ট করলো, ভিডিও কলে মিটিং এ মানে তুমি ডাকলো। ওই কোম্পানির ম্যানেজার হিসেবে জয়েন করলা? হ্যাঁ, ম্যানেজার জয়েন করিনি, তখন ট্রেনিং চলছে, সে তারা আমাকে টেস্ট করছে। মানে কত তো সালে এটা, কত সালে এটা? এইটা হলো আপনার 20 সাল, মানে 16 সালে এলইডিপি ট্রেনিং, 17 সালে হলো গ্রাফিক ডিজাইনার সেক্টরে সাকসেস, 17তেই আবার হলো মেন্টরিং সেন্টারে হলো ট্রেনার, তারপরে 17তেই আবার হলো হাইটেক পার্কের ট্রেনার, 18, 19 ছিল গ্যাপ, তারপরে 20 থেকে আবার এটা শুরু হয়েছে। আচ্ছা। তো তারপর হলো সে আমাকে বিভিন্নভাবে ট্রেনিং নিল, বিভিন্নভাবে ট্রেন করলো, খুব হার্ড ট্রেনিং আর কি। বাংলাদেশের জব সেক্টরে যেরকম আসলে ওই রকম না, একটু ডিফারেন্ট ওদের প্রসেস গুলো। তো আমি টোটাল দেখলাম যে 3টা ম্যানেজার নিবে, 3টা পোস্ট ফাঁকা আছে। তো একটা হলো চায়না থেকে নিয়োগ হলো একটা মেয়ে, ফিলিপাইন থেকে একটা নিয়োগ হলো মেয়ে। ওদের ইংলিশ লেভেল প্রচন্ড হাই, মানে ওদের প্রচন্ড হাই বলতে প্রচন্ডই হাই, মানে ওরা যে ফর্মাল ভাষাতে কথা বলে এটা কল্পনার বাইরে। তো আমি সেভাবে থাকতে লাগলাম, আমি বুঝলাম না যে হবে কি হবে না, শেষ পর্যন্ত আমার হয়ে গেল। আমাকে ফাইনাল একটা মিটিং এ সব বুঝাই দেওয়া হলো, সবকিছুর অ্যাক্সেস দেওয়া হলো অফিসের, তারা সব এক্সেল শিটে মানে গুগল শিটে সবকিছু মেনটেন করে, এগুলো দেওয়া হলো। তারপর তো ওখানে আমি আসি, আমি অ্যানাউন্স করছিলাম ফেসবুকে তখন, পার্মানেন্ট হওয়ার পর তখন আমার একটা নির্দিষ্ট স্যালারি হয়ে গেল। ওদের পার আওয়ারে ছিল যারা ওয়ার্কার ছিল, আর ম্যানেজারদের হলো নির্দিষ্ট স্যালারি হয়, একটা মান্থ শেষে স্যালারি হয়, অথবা স্যালারিটা 15 তারিখ 30 তারিখ এভাবেও নেওয়া যায়। তো ক্লায়েন্ট খুব ভালো ছিল, সবকিছু আপনাকে দেখা যায় আপনার মানে স্যালারি শিটে কখন কি হচ্ছে, আপনার বোনাস টোনাস অ্যাড হচ্ছে, এগুলো খুব মানে আপনার যদি মনে হয় যে এই জায়গায় ভুল হয়েছে, সেখানে আপনি নিজের স্যালারি নিজে অ্যাড করতে পারবেন, মানে এত ভালো ক্লায়েন্ট, এত ট্রাস্ট করে মানুষকে আর কি। স্যালারি স্যালারি তো তখন লাখের উপরে, কয়েক লক্ষ টাকা। হ্যাঁ, তখন লাখের উপর বলতে ভালোই, ভালোই অনেক বেশি লাখের উপরে, হ্যাঁ অনেক লাখের, লাখের উপরে বলতে আপনাকে আমি বলি ফ্র্যাঙ্কলি, এটা হলো আমার শুরু হয়েছিল $1,500 থেকে, তারপরে $2,000, $2,000 হলো স্থগিত থাকলো, তারপরে আপনার যে প্রজেক্ট গুলো আসে মান্থ শেষে 100টার মতো প্রজেক্ট আসে, সেগুলোর যে হলো কমিশন পাওয়া যায়, মানে আমি প্রজেক্টটা ক্লায়েন্টের কাছ থেকে নিছি, কমপ্লিট করে অফিসে আবার জমা দিছি সিইওর কাছে, এই প্রজেক্টের যে মানে প্রফিট গুলো আসে, যেই এটা হ্যান্ডেল করে তাকে আবার হলো কমিশন দেওয়া হয়। তো এই কমিশন মেলে মানে হিউজ একটা মানে 2-3-এর উপরে, অ্যামাউন্ট তো বলা ঠিক না, 2-3-এর উপরে, যাই হোক যেভাবে আসছিল, কখনো কম কখনো বেশি এভাবে আসে। যাই হোক, তো আমি এখান থেকে তারপরে ওখানে ছিলাম, ওখান থেকে তারপরে আপনার এভাবে চলতে 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 এখন তো অনেক বছরই হয়ে গেছে, দিয়ে এখন ওখানেই আছি। এটা 2003-এর কোম্পানি, অবশ্য 2003 থেকে আছে। তো তবুও আমার মনে হয় যে ফিজিক্যাল কিছু বিজনেস করা উচিত, আমার আসলে পার্সোনালি শখও আছে, ওই জন্য আমি অনলাইনে কিছু পেজ রাখছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে স্ট্রিমিং করি আমি, গেম স্ট্রিমিং করি, এগুলো হলো প্ল্যানিং আছে। তারপরে আপনার হলো ভিডিও এডিটিং নিয়ে আমি এখন আবার নতুন করে কোর্স করছি, মানে আসলে ফ্রিল্যান্সিং সেক্টর যারা আছে আমার মনে হয় কি, তারা একটা সেক্টরে যখন সাকসেস হয়, মানে সাকসেস হওয়া মানে কি আপনি রিল্যাক্স আছেন, কিন্তু মানে আমার ওখান থেকে আর্নিং আসছে, আমি কাজটা একদম রপ্ত করছি, আমার খুব ইজি লাগছে, তখন আপনার কমফোর্ট জোন থেকে আবার বের হয়ে আরেকটা আরেকটা একটা সেক্টর, স্কিল। সাপোজ আমার ক্ষেত্রে ভিডিও এডিটিং, হ্যাঁ স্কিল, সেইটা আমার মনে হয় এই রিল্যাক্সেশন থাকা অবস্থায় একটু একটু করে আগানো উচিত।
তাহলে আমার সেই স্কিলটাও আমার 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 ভেতরে চলে আসলো। তো এভাবে আমি ভিডিও তুমি এডিটিং। ম্যানেজার হিসেবে আছো, সাপোজ তোমার সময় আছে বা তুমি আরো আরো একটু লাইক দিনে সময় পাচ্ছ, সেটাতে তুমি অন্য স্কিল শিখতে যাচ্ছ, আপডেট হচ্ছে বা নতুন জিনিস দুনিয়াতে কি আসছে সেটা শিখা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্সিং এ যারাই আছে, অনলাইন যারা আছে, আমরা যারা আছি, তাদের কিন্তু এই আপডেটটা থাকতে হয়। আমি যদি করে থাকি 17 সালে যা শিখছিও আমি, তুমি তা তা করে থাকো, তাহলে কিন্তু কিছুই হবে না। হুম হুম হুম। হুম? হ্যাঁ, আচ্ছা, এটা হ্যাঁ, বলো ঠিক। তো। হ্যাঁ, এটা আপগ্রেড হইতেই হবে সবসময়। আমি সেটাই চেষ্টা করছি। তো যাই হোক, আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ শুরু করছি। ভিডিও এডিটিং আমি এবার তো আর আমার কাউকে লাগে না, আমি নিজস্ব রিসার্চ করলাম। ইউডেমি থেকে কিছু কোর্স নামাইলাম, তারপর লিন্ডা থেকে কিছু কোর্স নামাইলাম। তো ওই যে কোর্সগুলো একদম ফার্স্ট ক্লাস কোর্স। আমি ভিএফএক্স নিয়ে কাজ করা শুরু করলাম, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট। এখন আমি আবার ব্লেন্ডার নিয়ে কাজ শুরু করছি, এটা এখন অ্যানাউন্স করিনি। ব্লেন্ডার 3D নিয়ে কাজ শুরু করছি, 3D মডেলিং নিয়ে শুরু করছি। কারণ ভিএফএক্স এ কিছু ইফেক্ট থাকে বা কিছু এলিমেন্ট থাকে আপনার ভিডিওতে, যেটা 3D না করলে রিয়েলিস্টিক মনে হয় না, মানে 2D 2D লাগে, ওটা দেখতে ফেক ফেক লাগে। তো আমি ভাবলাম যে আমাকে 3D শিখতে হবে, এখন আমি আবার 3D শুরু করছি। ব্লেন্ডার নিয়ে কাজ করা শুরু করছি। মোটামুটি সহজ লাগে আসলে। সবাই যখন স্টার্ট করে তাকে কোনো একটা সেক্টর নিয়ে একটা কোর্স করতে হবে, একটা ট্রেনিং নিতে হবে, তারপরে সে অটোমেটিক বুঝতে পারবে যে আমি এখানে থাকবো নাকি আমি আরেকটা কোর্স করবো বা আরেকটা, তখন সে অটোমেটিক। আমার কাছে কিন্তু হিউজ অগণিত পার্সন আসে, বলে যে হলো আমি তো অনলাইন থেকে আর্ন করতে চাই বা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাই, কিভাবে করব, কোথায় করব, শিখাই দেন বা কোনো কাজ দেন। তো আমি বলি যে ভাই ওইভাবে তো কাজ, তো কিভাবে দিব, আমি কি কাজ দিব? আপনাকে ফার্স্টে এই সেক্টরে আপনি আসছেন, এই সেক্টরে আপনাকে একটা ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নেওয়ার পর আপনি তখন অটোমেটিক বুঝবেন যে ওই সেক্টরে আমার থাকা লাগবে কিনা বা অন্য কোনো সেক্টরে যাওয়া লাগবে কিনা। এটা তখন বোঝা যাবে। কিন্তু আসলে এখনের যে সময়, এখন সবাই শর্টকাট চায়। সবাই হইলো ওই যে কি বিভিন্ন যে কয়েন গুলো নিয়ে, হ্যামস্টার গেম এগুলো নিয়ে, মানে ওভারনাইট, মানে তাদের ধারণা কি আপনার, তারা কিন্তু কোনো হার্ড ওয়ার্ক করবে না, কোনো স্কিল ডেভেলপমেন্ট করবে না। তাদের ওয়ার্ক, তাদের আপনি কোনো মজার কাজ দিবেন যে কপি পেস্ট করো বা লিঙ্কে ক্লিক করো, তারা আর্ন করবে, এটাই হলো অনলাইন অনলাইন আর্নিং আর কি, তাদের ধারণা। তো এইটা তো আসলে না। এটা হইলেও হইতে পারে, আপনি কয়েন নিয়ে কাজ করছেন বা যাই করেন, আপনি টেম্পোরারি কিন্তু প্রফিট পাবেন, কিন্তু এটা কিন্তু লং টার্ম কখনোই যাবে না। একবার সার্ভের একটা হুজুগ উঠছিল, অনেকে সার্ভে করছিল, এই করছিল এই করছিল, এক সময় কিন্তু আইপি গুলা ব্যান হয়ে গেছে, তখন আর সার্ভে কিন্তু এখন নাই, কিন্তু এটা বিশাল একটা হুজুগ উঠছিল। তো কিন্তু দেখেন, গ্রাফিক ডিজাইন তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হয়তোবা এআই কিছুটা টেক ওভার করতে পারে, কিন্তু আবার দেখেন ভিডিও এডিটিং সেক্টর, এআই কিন্তু টেক ওভার করতে অনেক দেরি আছে এখনো। এগুলো কিছু সেক্টর আছে যেগুলো সব সময় মানুষের লাগবে, অলওয়েজ থাকবে। সো এইগুলো স্কিল যদি কেউ ডেভেলপ করে, তাকে, মানে তাকে আর কোনো টেনশন করা লাগবে না যে আমি রাইট পথে আছি না ভুল পথে আছি। সে এটা নিয়েই কিন্তু ভবিষ্যতে আগায় যেতে পারবে। হুম, হুম। আচ্ছা, তোমার এখন আমরা তোমার অনেক গল্প শুনলাম। এখন এই 25 সাল 24 সালে এসে নিজে একটা জায়গায় আছো, একটা কোম্পানির ম্যানেজার হিসেবে আছো, পাশাপাশি এখন আর কি কি করা হচ্ছে? তুমি উদ্যোক্তা হিসেবে নতুন অনলাইন বিজনেস শুরু করছো, সেটা সম্পর্কে শুনবো, বলো। হ্যাঁ, আমার আমার এটা হলো যেটা নিয়ে আমরা কথাটা শেষ করছি, ওখান থেকে এটা শুরু। আহ, আমার 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 যখন মনে হইলো কিছু কিছু পার্সন বা যারা, বেশিরভাগই মানুষ আসে আমাকে বলে যে ভাই আপনি তো ফ্রিল্যান্সিং করেন, আমাকে কিছু কাজ দেন। তো আমি তো তাদের আর বুঝাইতে পারি না যে আমি তো আর গ্রাফিক ডিজাইন করি না বা আমি তো মার্কেট প্লেসে কাজ করি না, যে আমার কাছে ক্লায়েন্ট অনেক কাজ দেয়, আমি করতে পারছি না, তুমি করো, তোমাকে শিখাই দিলাম। আসলে এরকম কিন্তু সিচুয়েশন না। তো তখন বারবার এটা কিন্তু আসে, বুঝছেন, প্রায় 1 থেকে 2 বছর মানুষ শুধু, মানে প্রচুর মানুষ আমাকে বলছে যে হলো ভাই কাজ দেন বা কাজ শিখাই দেন। তো আমি এখন ম্যানেজার হিসেবে আসি, আমি ওভাবে তো ট্রেনিং দিতে পারি না বা গ্রাফিক ডিজাইন শিখানো বা ইয়ে করার আমার সময় নেই। তো এইভাবে হইতে হইতে আমার হুট করে মনে পড়লো যে একটা কাজ তো করা যায়। আমি একটা বিজনেস ইয়া করি বা আমি আমি কারোর সঙ্গে পার্টনারশিপে একটা বিজনেস হল আমি ইয়া করি, উদ্যোক্তা হয়ে আপনার একটা কোন একটা বিজনেস প্ল্যান করে ওদের সেখানে ইনক্লুড করি। তাহলে কি হবে, আমারও সাইড বিজনেস একটা থাকবে, প্লাস ওখান থেকে যে প্রফিট আসবে ওদের কিন্তু
হাত খরচ বলেন আর যাই বলেন, যখন বেশি আসবে তার একটা আর্নিং আসবে, কিন্তু তাকে কোনো স্কিল ডেভেলপমেন্ট করা লাগছে না, কিচ্ছু না, সে বিজনেসটা করবে এখানে থাকার পর, সে হলো এখান থেকে আর্ন করতে পারবে, তাহলে তার কোনো কাজও চাওয়া লাগবে না আমার কাছে, প্লাস অনলাইনে কিছু করা লাগবে না। তো আমি এভাবে একটা চিন্তা ভাবনা করলাম, দেখলাম যে কারো স্কিল্ড আর কি মানে মোটামুটি পারবে এরকম কিছু পার্সোনাল নিয়ে আমি স্টার্ট করলাম। দেখলাম যে কিভাবে কি করা যায়, রিসেলিং করা যায়। তো সেভাবে আপনার কিছু পার্সনকে নিয়ে আমি স্টার্ট করলাম, এখনো ট্রায়ালে আছে সেটা। আহ, এটা আসলে একটা গিফট শপের মতো। এটা আমার যে একার বিজনেস সেটা আমি বলতে পারছি না, হয়তো বা পার্টনার অনেকগুলো আছে। তো এটা গিফট শপ, এখানে আস্তে আস্তে সবকিছু ইনক্লুড হবে। কেউ যদি এরকম স্টার্ট করতে চায়, আমার মনে হয় সবচেয়ে ইজি হবে সে প্রোডাকশনে না যাক। প্রোডাকশন বলতে কি, আপনি এখন একটা কাপড়ের বিজনেস করবেন, এখন কাপড়ের বিজনেসটা আপনি চাচ্ছেন কি নিজে বানায়, মানে সাপোজ হলো একদম বেসিক জায়গা থেকে নিয়ে আপনি হলো করবেন, এটা কিন্তু কঠিন হবে, যে কোনো জিনিসই কিন্তু কঠিন হবে। আপনি গুড়ের বিজনেস করবেন, নিজে গুড় বানাবেন, তাহলে একটু কঠিন হচ্ছে না? আপনাকে টার্গেট রাখতে হবে এরকম বিজনেসের জন্য যে রিসেলিং করব আমি, এক জায়গায় পাওয়া যায় সেই সোর্সটা আমি খুঁজে বার করব, সেখান থেকে নিয়ে আমি হলো প্রোভাইড করব যাদের মধ্যে নিড আছে। তো সেই 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 জায়গা থেকেই আমি আমি সেভাবে স্টার্ট করছি যে রিসেলিং একটা প্রোডাক্ট, বাইরের কিছু প্রোডাক্ট হোক, ভেতরের কিছু মানে দেশের ভিতরে কিছু প্রোডাক্ট হোক, এগুলো এগুলো ছোট ছোট জিনিসদের ট্রায়াল চলছে এখনো, যে আমি মানে আসলে ডিমান্ডটা খুঁজে বের করার চেষ্টা করছি যে ডিমান্ড কি আসলে। তো এভাবে গিফট শপ আমি সবকিছু ইনক্লুড করব, যাই হোক টেকনোলজি রিলেটেড, লাইক হেডফোন বা এই টাইপের জিনিসপত্র, মেয়েদের কিছু জুয়েলারি হলো বা যেভাবে হোক। তো যে যে সেক্টরে যার যে জিনিসটা আছে, যেরকম রাজশাহীতে যারা থাকে তারা রাজশাহী সিল্ক কিন্তু একটা মানে বাইরেই প্রোভাইড করতে পারে, রাজশাহীর আম অনেকে করে, এরকম কিছু জিনিস আছে। তো আমি ভাবছি যে ছোট ছোট গিফট শপ হোক, যাই হোক, বাইরে থেকে চায়না থেকে কিছু জিনিস আনা যায় কিনা। সেভাবে আমি হলো এভাবে মানে উদ্যোক্তা হয়েছি আসলে নিজের জন্য না, এই যে যারা আসে তাদের তাদের আমি চাইছি যে কোন একটা প্লেসে নিয়ে যাওয়ার জন্য, যে আমিও তাদের সাথে আগাই, তারাও আমার সঙ্গে আগাক, একটা মানে কো রিলেশনের তোমার এই মাধ্যমে। কাজের যারা তোমাকে নক দেয় তাদের কয়জনকে নিয়ে করা হয়েছে বলা যাবে? তোমার কয়জনকে টিমে নিয়ে কয়জন আছে বলতে, এখন তারা? টিম হলো আপনার সেভেন, যেহেতু পেজের নাম সেভেন ওয়ান্ডার্স গিফট শপ, এটা 7 জন আমরা ছিলাম। তো ট্রায়াল যা কেউ কেউ পারে, কেউ কেউ পারে না, এভাবে ট্রায়াল আসা যাওয়া করতে করতে এখন 6 জন আছে। হয়তো বা আরেকজন ইনক্লুড করব আমি ভবিষ্যতে। তো এই 6 জন মিলে আচ্ছা করা হয়েছে, 6 জন এক্সেপশনাল স্কিলের আর কি। আচ্ছা আচ্ছা, যাক, এটা তোমার সেভেন ওয়ান্ডার্স গিফট শপ, এটা তোমার ফার্স্ট উদ্যোক্তা ইয়ে। আচ্ছা, এই যে ফ্রিল্যান্সিং জার্নি, গ্রাফিক ডিজাইন যে 2016 সালে শুরু করা, এখন 2025-এ এসে নিজেকে এই জায়গায় নিয়ে আসা, হ্যাঁ, এই লম্বা জার্নিতে এখন একটা কথা বলি, একটা বিষয় আমি না বললে নয়, যেহেতু এটা পডকাস্ট, এটা একটা সবাই দেখবে তোমার লাইফ স্টোরি থেকে, অনেক হাজার মানুষ শিখবে, তোমাকে নক দেয় অনেক শত শত মানুষ কাজ শেখার জন্য। আমরা হয়তো আমরা তখন ওই ট্রেনিং এর ট্রেনার ছিলাম, তোমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের অনেক স্টুডেন্ট আছে এখন আমাদের থেকেও অনেক বড় আর্ন করে, বড় হুম। কিছু করে। তো এটা আমাদেরও ভালো লাগার বিষয়। হম। তো তোমার এই মেসেজ গুলো মানুষের কাছে যাবে। আমাদের যারা পডকাস্ট দেখতেছেন, আমার উচিত যে কথাগুলো মারুফ কিভাবে তার জার্নিটা এখানে নিয়ে আসছে, আলটিমেট সাকসেস নিয়ে গেছে স্কিল ডেভেলপ করতে করতে, ঠিক আছে? তো এটা কিন্তু ইয়ে তখন কিন্তু, এখন হয়তো অনলাইন আর্নিং বা ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েটর অ্যাভেলেবেল। তোমার হুম। একটা ইস্যু ছিল যে তুমি যখন ফ্রিল্যান্সিং করতা, বিয়েতেও প্রবলেম ছিল, তাই না? যে ছেলে কি করে, চাকরি করে না, অনার্স মাস্টার অনার্স করছে, কিছু করে না। সেটা হ্যান্ডেল করো যদি চাও, সেইটা কিছু বলা যাবে কি, সেই প্রবলেম গুলো আসলে কিভাবে আসলে ওভারকাম? মানুষ আপনার এই জিনিসটা ফেস হয় শুধু বিয়ের ক্ষেত্রে না, আপনি সমাজে যখন চলাফেরা করবেন, সমাজে, একটা সার্কেলে থাকবেন, তখন ফ্যামিলিতে, হলো ফ্যামিলিতে, সমাজে জানে না কি করে হ্যাঁ, ছেলে। হ্যাঁ, তখন তখন আসলে আপনি যখন বলবেন যে আমি ফ্রিল্যান্সিং করি, বা আমি এখনো বলি যে ইউএস এর একটা কোম্পানিতে আছি, তখন বলে কোম্পানি অফিসটা কোথায়, এটা কি ঢাকায়? হ্যাঁ, আমি বলি না, তারা তো ঢাকাতে অফিস দিবে না,
তাদের বাইরেই হলো অফিস, আমি এখানে রিমোটলি হলো জব করি, রিমোট ম্যানেজার হিসেবে আছি। তারা কিন্তু আমার মনে হয় না 10% মানুষ বুঝতে পারে। আর এটা তো পরের কথা, আমার ক্ষেত্রে স্পেশাল কেস। যখন আপনি ফ্রিল্যান্সিং নিয়ে বলবেন যে আমি ফ্রিল্যান্সিং করি বা এগুলো করি, তারা কিছুই বুঝতে পারে না। তারা বলে যে কি করো, কিভাবে ডলার আসে, আমিও করতে পারবো কিনা, মোবাইল দিয়ে কি করা যাবে, এগুলো কিন্তু কোশ্চেন আসে আপনার কাছে। এটা কিন্তু অহরহ কোশ্চেন, কমন কোশ্চেন। তো এগুলো আসলে আমার মনে হয় আগে যতটুকু ছিল তার 30% এখন একটু কমছে। মানুষ কিন্তু এখন বুঝে রিকভারি। যে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু একটা আছে, যে কোর্স বা এগুলো সম্পর্কে অনেক কিছু বুঝে, যে ডলারটা আসলে কিভাবে আসে, বাইরের মানুষ সার্ভিস চায়, তারা প্রোভাইড করে। এগুলো হলো এখন মানুষ বুঝতে পারে, কিন্তু আগে বুঝতে পারতো না, এখনো কিছু মানুষ আছে বুঝতে চায় না। সমাজে আপনার গ্রহণযোগ্যতা দিবে না। আপনি দেখবেন যে আহ ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই সরকারি চাকরি চাই। সরকারি চাকরি আপনি যখন জিজ্ঞেস করবেন কি আছে, সরকারি চাকরিতে আরাম আছে, একটা সিকিউরিটি আছে, এ কথা বলে। কিন্তু যে আরাম বা সিকিউরিটি এর পিছনে আরো অনেক কিছু আছে। কিন্তু আপনার যে ফ্রিল্যান্সিং সেক্টরে আছে, এইটাতে কি আপনার আরাম নাই? আপনার তো নিজেরই বস নিজে। আপনাকে তো কোনো মানে কোনো কোনো কারো আন্ডারে থাকতে হচ্ছে না। আপনি নিজের মতো আপনি প্রজেক্ট করছেন। ভ্যাকেশন, আমি তো ভ্যাকেশনে যাই, আমি বাইরের দেশে যাই, 7 দিন থাকি, 5 দিন থাকি, যেভাবে হোক। আমি মালদ্বীপ গেছি, আরো বিভিন্ন দেশে গেছি। আমার কিন্তু কোনো বাইন্ডিং নাই, আমার কাছে কারো কাছে কিন্তু ছুটি নিতে হয়নি। আমি ওখানে ল্যাপটপ নিয়ে এনওসি গেছি, নিতে আমি হচ্ছে ওখানেও না। কিন্তু অফিস করছি। হ্যাঁ, এনওসি নিতে হচ্ছে না। বাংলাদেশে একটা এনওসি নিতে কোম্পানি। হচ্ছে না। হ্যাঁ, এনওসি নিতে হচ্ছে না, আমাকে কোনো ছুটিও নিতে হচ্ছে না। আমি ওখানে যাও, আমি অফিস করতে পারছি। আমি রাত্রে 1 ঘন্টা বসি ল্যাপটপে, ক্লায়েন্টকে সব বুঝাই দিই, সিইও কে সব বুঝাই দিই, শেষ। আমি আবার সারাদিন ফ্রি হয়ে গেলাম। আনলিমিটেড। এটা একটা আরাম আছে। আর যে সিকিউরিটির কথা বলে, আপনি সরকারি চাকরিতে কি হবে, সে দিন শেষে আপনি হয়তো বা একটা সময় যে একটা পেনশন পাবেন বা ইয়া পাবেন, কিন্তু আপনি যদি বিগ ফ্রিল্যান্সিং এর কোনো বিগ সেক্টরে থাকেন, ওই 70 বছর পৌঁছাইতে পৌঁছাতে আপনার মনে হয় কোটি টাকা পার হয়ে যাবে। তখন আপনার সিকিউরিটির দিকে তাকাইতে হবে না যে কি আমি পেনশনে, এগুলো কিছু হবে না। আপনার তখন মাল্টি বিজনেস হয়ে যাবে, আপনি এমনি ওখান থেকে ইয়া পাবেন। তো মানুষ আসলে এই সেক্টর গুলো এখনো বাংলাদেশে বুঝে না, ভয় পায়। আপনার সামাজিক গ্রহণযোগ্যতা, অনেকে দেখবেন যে হলো সরকারি মানে চাকরি করে, যেটা আপনার আর্নিং এর কাছাকাছি না, হয়তো বা কম। তখন দেখবেন তবুও আপনি সেখানে আপনি আপনি দেখবেন যে আপনাকে ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না, বা তারা মনে করছে যে এটা তো আজ আছে কাল নাই, কিন্তু সেই কালটা কবে আসবে যেদিন নাই, আমি তো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এভাবেই চলছে আর কি। আচ্ছা, আমরা শেষের দিকে আসছি আলোচনার। মেজর কিছু সাবজেক্ট আছে ফ্রিল্যান্সিং যারা শিখতে চায়, যেমন মেজর টপিক, টাইপিং বা ক্লিক, এগুলো কোনো ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং এর কোর্স সাবজেক্ট হলো গ্রাফিক ডিজাইন শিখো, অথবা ডিজিটাল মার্কেটিং শিখো, অথবা ওয়েব ডিজাইন শিখো। তিনটা আমরা মেজর ওয়ার্ল্ডের ফ্রিল্যান্সিং এর সাবজেক্ট। তো শাখা প্রশাখা আছে, অনেক কিছু আছে। তোমার এই জার্নিতে তুমি কি বোঝো যে যারা বিগিনার, ফ্রেশার, তারা কোন টপিকটা দিয়ে শুরু করতে পারে? কারণ একটা তো শিখতে হবে, একসাথে তো তিনটা শিখতে পারবে না কেউ। হয়তো তার পরবর্তীতে তার প্রয়োজনে সে শিখবে, যেভাবে কাজের প্রয়োজনে স্কিলস ডেভেলপ করার প্রয়োজন, কিন্তু ফার্স্টে বিগিনারদের কোনটা দিয়ে শুরু করা উচিত? আমার মনে হয় যে এখানে এখানে কিছু কন্ট্রোভার্সি আছে। যেরকম আমার কাছে গ্রাফিক ডিজাইন সহজ মনে হইতে পারে, আরেকজনের কাছে কঠিন মনে হইতে পারে। ওয়েব ডেভেলপমেন্ট পার্সোনালি আমার জন্য কঠিন খুব, কিন্তু অনেকে ফার্স্টে সহজ। তো আমার মনে হয় বিগিনারদের ফার্স্ট হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং যদি হয়তো বা কঠিন লাগতে পারে, আমার আমার পার্সপেক্টিভে আমার মনে হয় যে হয়তো বা কঠিন লাগতে পারে, কিন্তু ডিজাইন সেক্টরটা মোটামুটি ইজি লাগতে পারে। আমার মনে হয় গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করা উচিত। তারপরে সে যদি সাকসেস না আর্ন করে, সে অন্য সেক্টরে দেখতে পারে। আর যদি সে মনে করে যে তার মার্কেটিং স্কিল খুব ভালো, সে আগেই ডিজিটাল মার্কেটিং করতে পারবে, বা সে সাপোজ সে সিএসসি থেকে পড়ছে, বা তার হলো কোডিং বিষয়ে খুব ভালোবাসা, সে হলো ওয়েব ডেভেলপমেন্ট প্রথম থেকে পছন্দ করে, তাহলে সে ফার্স্টে ওয়েব ডেভেলপমেন্টে চলে যাবে। কিন্তু যারা নতুন, একদমই নতুন, আমার মনে হয় একদম পিওর হিসেবে ট্রেনারও এগুলোর খুব ভালো হয়। গ্রাফিক ডিজাইন নিয়েই আমার মনে হয় স্টার্ট করা উচিত। তারপরে যদি সে মনে করে যে এখানে হচ্ছে না কিছু, তারপর অন্য সেক্টরে মুভ অন করা উচিত। এটা পার্সোনালি আমার অপিনিয়ন মনে হয়। তুমি একটা কোম্পানির
আমেরিকান একটা কোম্পানির ম্যানেজার, সাথে অনেকগুলো বিজনেস পার্সোনাল, ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার থেকে এখন উদ্যোক্তা হও। তো লাখ লাখ টাকা ইনকাম করো, সেটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি না, ফিক্সড কোনো কথা বলার জন্য। তো আসলে এই যে $25 থেকে হয়তো 25 লাখ ইনকাম, হ্যাঁ, এই এই যে এই হ্যাঁ, কিন্তু ধরে যাবে না, কিভাবে ধরে রাখতে হবে তাকে, এটা একটু বলছো। আবার একটু মানে সর্বশেষ উপদেশ আর কি, যে ফ্রিল্যান্সিং এ আসার পরে তার কি কি দক্ষতা দরকার তাকে আলটিমেট সাকসেস নিয়ে আসার জন্য। আমার মনে হয় প্রাইমারিলি তার একটা ইচ্ছা থাকা দরকার যে আমি আসলে সেক্টরটাতে ঢুকবো, আমি দেখবো যে কিভাবে কি হয়, জাস্ট ইন্টারেস্ট থেকে, নট আমি ওভারনাইট 1 মাসের কোর্স করব পরের দিন থেকে একদম লাখপতি হয়ে যাবো, হাজার হাজার ডলার চলে আসবে, এরকম কিছু না। আপনাকে ফার্স্টে তার একটা ইন্টারেস্ট রাখতে হবে যে এই সেক্টরটা আমি জানতে চাই, আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, এই বিষয়ে আমি দক্ষ হব। কেউ কখনো কোনো বিষয়ে দক্ষ হয়ে আমার মনে হয় বসে থাকে না, কোনোভাবে না, সে অনলাইন বা অফলাইনে কোনো একটা ওয়ে বের করে ফেলে। তো প্রথম ইচ্ছা হবে যে আর্নিং না, কোনো টাকা পয়সা টার্গেট না, ফার্স্ট হবে তার স্কিল ডেভেলপমেন্ট করা। যখন স্কিল সে ডেভেলপমেন্ট করে ফেললো, তখন তাকে সেকেন্ড স্টেপ, তাকে ধৈর্য রাখতে হবে। অনেকে স্কিল ডেভেলপমেন্ট খুবই ভালো করলো, খুবই ভালো পারে, কিন্তু এক সময় যে ধৈর্যটা হারায় ফেলে, মনে হয় হবে না, আমি হলো শেষ করে দিলাম, তাই গিভ আপ করে। কিন্তু তা না, দেখা গেল যেই দিন সে গিভ আপ করে, তার পরের দিনে সে একটা বিগ প্রজেক্ট পাইতে পারতো, কিন্তু সে তার কিন্তু এটা হইলো না। তো তাকে হলো ফার্স্টে ধৈর্য রাখতে হবে, সেকেন্ড স্টেপ ধৈর্য, অবশ্যই ধৈর্য রাখতে হবে। যখন থার্ড স্টেপ সে আস্তে আস্তে সাকসেস পাওয়া শুরু করবে, আমার মনে হয় তখন তাকে গাছ, আমি যেরকম বলি যে একটা গাছ যখন মানে বড় হইতে থাকে, তখন কিন্তু সে শাখা প্রশাখা আরো বিস্তার করতে থাকে, আরো বেশি মানে আপনাকে হলো আপগ্রেড হইতে হবে, আরো বেশি দেখতে হবে যে কোন সেক্টরে কি হয়। তাকে নেক্সট স্টেপ যাওয়ার জন্য নিজস্ব রিসার্চ, এখানে কিন্তু কেউ হেল্প করবে না, কেউ এসে বলে দেবে না যে আপনি এখন এখানে আছেন, নেক্সট আপনাকে এই জায়গাতে দেয়। এটা নিজেকেই নিচে বের করতে হবে যে আমি এখন একটা গ্রাফিক ডিজাইনার হিসেবে মান্থলি সাপোজ 20,000 টাকা 40,000 টাকা আর্ন করছি। নেক্সট স্টেপ আমি 1 লাখ আর্ন করতে হলে আমাকে কি করতে হবে? সে সারা বছর 20-40 হাজারই পায়, ওই 40 হাজারই সে 2017 থেকে পায় আছে, তাহলে তো লাভ হচ্ছে না, এটা এটা তো সে ওখানেই পড়ে আছে। তো তাকে মনে করতে হবে যে আমি 40 থেকে 80 কিভাবে হবে, 80 থেকে 1 লাখ কিভাবে হবে, তাকে হলো এই জিনিসটা করতে হবে। যখন সে সাকসেস পেয়ে গেছে, তখন সে রিল্যাক্স, কিন্তু সে কিন্তু রিল্যাক্স, সে কিন্তু নেক্সট স্টেপ চিন্তা ভাবনা করার মতো অ্যাবিলিটি রাখে। সো তাকে হলো আলটিমেট গোলে চাইতে হলে তখন তাকে রিসার্চ করতে হবে যে আমি কিভাবে নেক্সট গোলে পৌঁছাইতে পারবো। এইভাবে যখন সে আগাইতে থাকবে, তখন অলওয়েজ সে হলো সাকসেস হইতে থাকবে। আর ওভারঅল যেটা হলো শেষ কথা, যে আপনার ভাগ্য বলে একটা বিষয় আছে। আল্লাহ যদি আপনার চাই, এটা আসলে টোটালি কিন্তু ভাগ্য। এই যে ফ্রিল্যান্সিং এর বিষয়টা, আপনার স্কিল ডেভেলপমেন্ট দেখবেন যে অনেকের খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট, কিন্তু কিন্তু সে কোনো কাজ পাচ্ছে না। কিন্তু দেখবেন অনেকে ভালো স্কিল নাই, কিন্তু কি হুটহাট করে কোথা থেকে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে। আসলে এখানে ভাগ্যও একটা কাজ করে। আল্লাহ যদি আপনার রিজিকে রাখে, অবশ্যই আপনি সাকসেস হবেন। আর যদি না হয়, তাহলে এক সময় হার্ড ওয়ার্ক করতে করতে আল্লাহ বলছে যে চেষ্টা করতে আমি দিব, সেটা হবেই। এটাই হলো একটা বিশ্বাস রাখতে হবে। এইটাই হলো আমার শেষ কথা। এই আর কি। ওকে মারুফ, ধন্যবাদ। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমার জীবনের কিছু কথা আমরা শুনলাম, এবং আমাদের দর্শকরা এখান থেকে আশা করি মেসেজ পাবে। আসলে স্কিল ডেভেলপ করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। ফিনান্সিয়াল সেক্টর হোক, যে কোনো সেক্টরেই হোক। তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে আছেন, আমাদের এই ভিডিওটি দেখছেন। আমি অনেক ধরনের প্রশ্ন করছি, আর প্রশ্নর বাহিরে যে এমন কোনো কিছু কি বলার আছে যেটা হয়তো আমি প্রশ্ন করি না, এরকম কিছু আছে কি যেটা বলতে চাও তুমি দর্শককে? এরকম আসলে কিছু নাই, আপনি সবকিছু কভার করছেন, আমিও সবকিছু কভার করার চেষ্টা করছি। আলটিমেটলি ওকে ওকে বেসিক টু অ্যাডভান্স আমি সব কথাই বলছি আর কি। ওকে, আমরা হয়তো তোমার ব্যবসা আরো দ্রুত সফল হোক, আমরা এই প্রত্যাশা করি। আর আমরাও চাই তোমাদের মতো ওই উদ্যোক্তা ফ্রিল্যান্সার দেশ সমাজের উন্নয়নে আরো এগিয়ে আসুক। তোমার মাধ্যমে এখন একটা উদ্যোক্তা তৈরি হয়েছে, যেটার মাধ্যমে সারা দেশ উপকৃত হোক। তোমার এই অনলাইন প্রতিষ্ঠান আরো বড় হোক, এবং আমরা চাই যে
এই ফ্রিল্যান্সাররা দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসুক, সে প্রত্যাশায় মারুফকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই পডকাস্ট আলোচনা এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মারুফ, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে ভাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।